এই লাইনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো হ্যালো গাইস, চলে এসেছে আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কবিতা, যেটা তোমাদের পরীক্ষাতেও পড়ার চান্স খুবই প্রবল, সেটা হচ্ছে টি.এস. এলিয়টের লেখা জার্নি অফ দ্য ম্যাগি। এই যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা লাইন বাই লাইন আমরা পড়বো এবং তার সাথে কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, যেগুলো পড়ার চান্স অত্যন্ত বেশি, সেগুলো সম্পর্কে আমি বলবো। তাই কোনো লাইন তোমরা স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ করবে না, কারণ ভিডিওটা স্কিপ করলে হয়তো লাইনটা মিস করে গেলে সেই লাইনটা হয়তো পরীক্ষায় তোমাদের পড়তে পারে। তো সেই জন্য ভিডিওটা স্কিপ করবে না, মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আর যদি এই কবিতাটা রিলেটেড যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে, অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাতে পারো। তো এই যে তোমাদের কবিতাটা রয়েছে টি.এস. এলিয়টের জার্নি অফ দ্য ম্যাগি। জার্নি মানে কি দাদা? জার্নি মানে হচ্ছে যাত্রা, তাই তো? এবার এখানে যে জার্নির কথা আমরা জানবো, সেটা কিন্তু খুবই একটা পেইনফুল জার্নি, ঠিক আছে? কার জার্নি? অফ দ্য ম্যাগি। ম্যাগি মানে আমরা যে নুডলস খাই তার নয় বাবা। ম্যাগি বলতে অ্যাকচুয়ালি এখানে তিনজন ওয়াইজ মেনদেরকে বোঝানো হচ্ছে। তিনজন ওয়াইজ মেন, তারা তাদের একটা বলতে পারো একটা পেইনফুল জার্নি তারা কি করছে, একটা পেইনফুল জার্নি তারা করছে কিসের জন্য? যাতে করে জিসাস ক্রাইস্টের জন্মটাকে তারা উইটনেস করার জন্য তারা এরকম একটা পেইনফুল জার্নি করছে। অর্থাৎ যখন সমাজে অ্যাকচুয়ালি রিলিজিয়াস ট্রান্সফরমেশন হচ্ছে, অর্থাৎ বিশেষ করে যখন টি.এস. এলিয়ট উনি যখন আস্তে আস্তে অ্যাংলিকান ফেথের মধ্যে কনভার্টেড হচ্ছেন, তখন ওনার মধ্যে যে পরিবর্তন, যে হঠাৎ করে রিলিজিয়াস যে ট্রান্সফরমেশন হচ্ছে, এটা ওনার কেমন অনুভূতি, সেটাই হচ্ছে এই কবিতাটার মধ্যে দিয়ে দেখাচ্ছে। যে রিলিজিয়াস ট্রান্সফরমেশন, এটা কি আমাদের কি কমফোর্ট দেয় না দিবে না, না কতটা ডেঞ্জারাস, কতটা পেইনফুল, সেই কথাই আমরা এই কবিতা তোমাদের জার্নি অফ দ্য ম্যাগির মধ্যে দিয়ে দেখবো। তো এটা হচ্ছে এক প্রকার একটা ড্রামাটিক মনোলগ, যেটা আমাদের টি.এস. এলিয়ট লিখেছেন। ঠিক আছে, চলো তাহলে কবিতাটা শুরু করা যায়। তো কবিতাটা সম্পর্কে পড়ার আগে আমরা জেনে নিই টি.এস. এলিয়ট কে ছিল। চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, টি.এস. এলিয়টের লেখা জার্নি অফ দ্য ম্যাগি। সো কবিতার সম্পর্কে জানাকে আগে আমরা জানবো যে টি.এস. এলিয়ট কে ছিলেন। টি.এস. এলিয়ট ছিলেন একজন অত্যন্তই বলতে পারো গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন আমেরিকান বর্ন ব্রিটিশ পোয়েট ছিলেন, প্লে রাইট ছিলেন এবং একজন লিটারেরি ক্রিটিক ছিলেন, এবং মডার্নিস্ট মুভমেন্ট চলাকালীন একজন অত্যন্তই ইনফ্লুয়েন্সিয়াল একজন ফিগার ছিলেন কে? আমাদের টি.এস. এলিয়ট। এবং টি.এস. এলিয়টের গুরুত্বপূর্ণ ওয়ার্কের মধ্যে যেমন রয়েছে দ্য ওয়েস্টল্যান্ড রয়েছে, এটা 1922-তে পাবলিশড হয়েছিল। তো একদম কবিতার শুরুতেই টি.এস. এলিয়ট আমাদেরকে বলছেন যে আ কোল্ড কামিং উই হ্যাড অফ ইট। আ কোল্ড কামিং মানে অর্থাৎ একটা বলতে পারো ফ্রিজিং একটা বা উইন্টারিং একটা অ্যাটমসফিয়ার, ঠিক আছে, একটা শীতল পরিবেশ। তো শীতল পরিবেশের মধ্য দিয়ে, যেহেতু এটা জার্নি, তো জার্নির কথা আমরা জানবো, জাস্ট দ্য ওর্স টাইম অফ দ্য ইয়ার। এবং বলছে যে এই যে তিনজন ব্যক্তির কথা আমি বললাম না, যে ম্যাগি বলতে থ্রি ওয়াইজম্যানদের কথা বলা হচ্ছে, তো ওই তিনজন ওয়াইজম্যান তারা অ্যাকচুয়ালি ট্রাভেল করছে এবং বছরের সব থেকে দ্য ওর্স টাইম অফ দ্য ইয়ার, বছরের সব থেকে বলতে পারো হচ্ছে ওর্সফুল বা বলতে পারো এমন একটা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে ফর আ জার্নি অ্যান্ড সাচ আ লং জার্নি। এবং বলছে যে সত্যিকার এটা দেখতে গেলে একটা অনেকক্ষণের জার্নি, একটা প্রলংড একটা জার্নি। দ্য ওয়েজ মানে হচ্ছে দ্য অ্যাকচুয়ালি পাথ, ওকে। সো দ্য ওয়েজ ডিপ মানে খুব ডিফিকাল্ট, রাস্তাটা খুবই ডিফিকাল্ট, ডিপ মানে খুবই ডিফিকাল্ট অর্থে ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড দ্য ওয়েদার সার্ভ, আর ওয়েদারটাও সার্ভ মানে খুবই হরিবল। দে অর্থাৎ দ্য ভেরি ডেড অফ উইন্টার, এবং এটা বলছে এটা হচ্ছে একটা ইট ওয়াজ আ ব্রুটাল উইন্টার, অর্থাৎ এটা একটা ব্রুটাল একটা উইন্টার, ঠিক আছে। তো শীত প্রধান দেশে শীতটা ভাবো কতটা ডেঞ্জারাস, তেমন আমাদের দেশে যেমন গরমকালটা খুবই ডেঞ্জারাস, তেমনইভাবে তাদের দেশে শীতকালটা খুবই ডেঞ্জারাস, কারণ তো শীত প্রধান দেশে বাস করে। তারপরে দেখো কী বলছে, অ্যান্ড দ্য ক্যামেলস গ্যালিড সোর ফুটেড রিফ্র্যাক্টরি লাইং ডাউন ইন দ্য মেল্টিং স্নো। তো বলছে ক্যামেলসটা তারা কী করছে? গ্যালেড মানে তারা তাদের অ্যাকচুয়ালি ঘর্ষণের ফলে, পা ঘর্ষণের ফলে তাদের ক্ষতবিক্ষত হয়ে গেছে, এবং সোর ফুট এবং পাতে ব্যথা করছে, এবং রিফ্র্যাক্টরি এবং তারা অবাধ্য হয়ে উঠছে, পারে তারা আর যেতে পারছে না, অর্থাৎ ক্যামেলগুলো তারা আর যেতে চাচ্ছে না, এতটাই যন্ত্রণা তারা পাচ্ছে। লাইং ডাউন ইন দ্য মেল্টিং স্নো, এবং তারা শুয়ে পড়েছে সেই স্নোয়ের উপর। There were times we regretted.
অর্থাৎ রিগ্রেট করা মানে তোমরা জানো সবাই অনুশোচনা করা, তাই না? তো বলছে দেয়ার ওয়ার টাইমস, সেই সময় কি হচ্ছে, সেই সময় উই রিগ্রেটেড, এবং আমরা অনুশোচনা করছিলাম, দ্য সামার প্যালেসেস অন স্লোপস, দ্য টেরেসেস, এবং বলছে সেই তিনজন ওয়াইজম্যান অ্যাকচুয়ালি কী করছে, সে তাদের অতীতে প্যালেসে কাটানো দিনগুলোর কথা মনে করছে, যে সত্যি কত আরামের মধ্যে দিয়ে কাটাতাম, এবং টেরেসেস মানে হচ্ছে ছাদ বাগানে তারা থাকতো, অ্যান্ড এবং দ্য সিল্কেন গার্লস ব্রিঙ্গিং সার্ভেট, সার্ভেট মানে শরবত, এবং সেই সব কথা মনে পড়ছে যখন সিল্কেন বা বিউটিফুল উইমেনরা তারা লাক্সারিজ বা অ্যাকচুয়ালি সার্ভেট বা শরবত নিয়ে আসতো। খুব আরামের মধ্যে দিয়ে সময়, সেই সময়টা অ্যাকচুয়ালি ওনারা কাটিয়েছিলেন, সেই কথাটাই উনি অ্যাকচুয়ালি ওনারা রিমেম্বার করছেন। তারপরে কি বলছে দেখো, দেন দ্য ক্যামেল মেন মানে ক্যামেল ড্রাইভার্স যারা রয়েছেন, কার্সিং তারা অভিশাপ করছে, অ্যান্ড গ্রাম্বলিং এবং তারা বিড়বিড় করছে, মানে এতটাই তারা বলতে পারো মানে কমপ্লেন করার জন্য ইতস্তত, তার জন্য তারা বিড়বিড় করছে, অ্যান্ড রানিং আওয়ে এবং দৌড়ে পালিয়ে যাচ্ছে, অ্যান্ড ওয়ান্টিং দেয়ার লিকর অ্যান্ড উইমেন, এবং তারা চাচ্ছে, লিকর মানে হচ্ছে অ্যালকোহল, এবং উইমেন তারা চাচ্ছে, অ্যান্ড দ্য নাইট ফায়ার্স গোয়িং আউট, আর রাত্রে যে বলতে পারো হচ্ছে যে ফায়ার আগুন সেটা গোয়িং আউট, সেটা নিভে যাচ্ছে, অ্যান্ড দ্য ল্যাক অফ শেল্টার্স, এবং ল্যাক অফ শেল্টার্স বলতে যে ইট ওয়াজ হার্ড টু ফাইন্ড শেল্টার, অর্থাৎ এই রাত্রেবেলা অ্যাকচুয়ালি শেল্টার খোঁজা খুবই কঠিন, অ্যান্ড দ্য সিটি ইজ হস্টাইল, এবং সিটির মানুষেরা তারা যেন শত্রুভাবাপন্নভাবে, হস্টাইল মানে শত্রুভাবাপন্নভাবে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, অ্যান্ড দ্য টাউনস আনফ্রেন্ডলি, এবং যেন লোকেদের মনে হচ্ছে এরা আমাদের একেবারে পছন্দই করে না, অ্যান্ড দ্য ভিলেজেস ডার্টি, আর গ্রামটা একদম ধুলোই পরিপূর্ণ, অ্যান্ড চার্জিং হাই প্রাইসেস, এবং অনেক টাকার তারা চাচ্ছে, আ হার্ড টাইম উই হ্যাড অফ ইট, এবং বলছে এটা সত্যিকার একটা ডিফিকাল্ট জার্নি, অ্যাট দ্য এন্ড, এবং একদম শেষে তারা কি করছে, উই প্রেফার্ড মানে আমরা ডিসাইড করলাম বা ডিসাইডেড, আমরা প্রেফার করেছিলাম টু ট্রাভেল থ্রু আউট দ্য নাইট, এবং আমরা এই সিদ্ধান্ত নিলাম যে আমরা সারা রাত ট্রাভেল করেই বেরোবো, স্লিপিং ইন স্ন্যাচেস, এবং বলছে যখন আমরা পারতাম তখনই আমরা একটু ঘুমিয়ে পড়তাম, উইথ দ্য ভয়েসেস সিঙ্গিং ইন আওয়ার ইয়ার্স সেইং দ্যাট দিস ওয়াজ অল ফলি, এবং আমরা শুনেছিলাম যে লোকেরা নাকি আমাদেরকে বলছে, টেলিং আস বলছে যে এইভাবে বোকামির মতো কাজ করো না, তোমরা টার্ন ব্যাক, তোমরা পালিয়ে যাও। তারপর দেন অ্যাট ডন, এবং পরের দিন সকালবেলায় উই কেম ডাউন টু আ টেম্পারেট ভ্যালি, টেম্পারেট মানে একটা প্লিজেন্ট ভ্যালি, একটা প্লিজেন্ট ভ্যালিতে আমরা এসে পৌঁছালাম, ওয়েট চারিদিকে ড্যাম্প রয়েছে, বিলো দ্য স্নো লাইন, এবং স্নো লাইনের চারিপাশে ড্যাম্প রয়েছে, স্মেলিং অফ ভেজিটেশন, এবং দেখতে পাচ্ছে সেদিকে চারিদিকে সবুজে ঘাস চারিদিকে রয়েছে, বা অ্যাকচুয়ালি ভেজিটেশন মানে প্ল্যান্ট লাইফ চারিদিকে রয়েছে, উইথ আ রানিং স্ট্রিম, এবং একটা চলন্তমান একটা স্রোত, অ্যান্ড আ ওয়াটার মিল, এবং হচ্ছে একটা জলচক্র, বিটিং দ্য ডার্কনেস, এবং অন্ধকারকে কী করছে, আঘাত করছে, সেটার মধ্যে জলচক্রটা আওয়াজ করে হচ্ছে, অ্যান্ড 3 ট্রিজ অন দ্য লো স্কাই, এবং এরকম লো স্কাইতে 3টে গাছ দাঁড়িয়ে রয়েছে, অ্যান্ড অ্যান ওল্ড হোয়াইট হর্স, এবং একটা পুরনো একটা সাদা ধপধপে হচ্ছে ঘোড়া, গ্যালপড অ্যাওয়ে ইন দ্য মিডো, এবং ওই সামনাসামনি মিডো বা তৃণভূমিতে দৌড়ে চলে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। দেন উই কেম টু আ ট্যাভার্ন মানে সরাইখানা, তারপর আমরা একটা সরাইখানাতে আসলাম, উইথ ভাইন লিভস ওভার দ্য লিন্টেন, লিন্টেন মানে হচ্ছে ডোর, এবং দেখলাম তার চারপাশে সরাইখানাটার চারপাশে দরজা রয়েছে, এবং সেই দরজার কি হচ্ছে, চারিদিকে কিছু ভাইন লিভস, ঠিক আছে, রয়েছে, 6 hands at an open door ডাইসিং ফর পিসেস অফ সিলভার, এবং পিপলরা আমাদেরকে পয়সা চাচ্ছে, আর তারা সবাই খুব ড্রাঙ্কেন অবস্থায় রয়েছে, অ্যান্ড ফিট কিকিং দ্য এমটি ওয়াইন স্কিনস, এটা মানে অ্যাকচুয়ালি বলছে যে তারা সবাই ড্রাঙ্কেন অবস্থায় রয়েছে, বাট দেয়ার ওয়াজ নো ইনফরমেশন, কিন্তু কেউ আমাদেরকে ইউজফুল ইনফরমেশন দিতেই পারলো না, অ্যান্ড সো উই কন্টিনিউড, এবং আমরা আমাদের যাত্রা ওখানে না থামিয়ে শুরু করলাম, অ্যান্ড অ্যারাইভড অ্যাট ইভিনিং, এবং সন্ধে নাগাদ, নট এ মুভমেন্ট টু সুন ফাইন্ডিং দ্য প্লেস, এবং অবশেষে আমরা বেথলেমে পৌঁছালাম। তো এখানে বেথলেমের কথা নেই, বাট আমাদেরকে এখানে একটা যেহেতু একটা অ্যালিগোরিক্যাল ড্রামাটিক মৌলাক এটা, সেই জন্য আমাদেরকে বুঝে নিতে হবে, তাই জন্য এটা বেথলেমের কথা বলা হচ্ছে। সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি বলছে ইট ওয়াজ ইউ মে সে স্যাটিসফ্যাক্টরি, এবং এটাই অ্যাকসেপ্টেবল। তারপর দেখো লাস্ট অ্যাকচুয়ালি স্ট্যান্ডা, অল দিস ওয়াজ আ লং টাইম এগো, এবং এটা
অনেক মানে বহু দিন ধরে সময় লেগেছিল এটা ঘটতে। আই রিমেম্বার, আমি এটাকে মনে করছি। অ্যান্ড আই উড ডু ইট এগেন, এবং আমি আবার এটা করব। বাট সেট ডাউন, সেট ডাউন, এবং আমি এটাকে লিখে রাখবো। দিস ওয়ার উই লেড অল দ্যাট ওয়ে ফর বার্থ অর ডেথ, এবং বলছে যে আমরা কি জন্ম মৃত্যু যাত্রাপথে আমরা কি ভ্রমণ করতে পারবো, সেটাকে আন্ডারটেক করতে পারবো, সেটা অ্যাকচুয়ালি উনি বলছেন। তারপর বলছে দেয়ার ওয়াজ আ বার্থ, ওই তো সার্টেনলি, অর্থাৎ বলছে যে আমরা মানে অর্থাৎ দেয়ার ওয়াজ আ বার্থ, আমরা জন্ম দেখলাম, মানে অ্যাকচুয়ালি আমরা বেবি জেসাস সে যে জন্ম হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি সার্টেনলি, নিশ্চিতভাবে। উই হ্যাড এভিডেন্স, এবং আমাদের এভিডেন্স রয়েছে, অ্যান্ড নো ডাউট, কোনো ডাউট নেই। আই হ্যাড সিন বার্থ অ্যান্ড ডেথ, এবং আমি জন্ম এবং মৃত্যু দুটোই দেখলাম। বাট হ্যাড থট দে ওয়ার ডিফারেন্ট, কিন্তু আমার কেন মনে হচ্ছে সেটা যেন একটু আলাদা আলাদা, যেন জেসাসের জন্ম দেখলাম কিন্তু যেন মনে হচ্ছে আলাদা না একটা আমি জিনিস যেন মানে একটা অনুভব করছে। দিস বার্ডস ওয়াজ হার্ড, এবং জেসাসের এই জন্ম যেন একেবারেই পজিটিভ ডেভেলপমেন্টের কথা আমাদেরকে ফিল করাচ্ছে না। অ্যান্ড বিটার অ্যাগনি, সেটা একটা তীব্র যন্ত্রণা আমরা যেন পাচ্ছি। লাইক ডেথ, আওয়ার ডেথ, যেন মৃত্যুর মতো আমরা পাচ্ছি। উই রিটার্ন টু আওয়ার প্যালেসেস, অ্যাকচুয়ালি প্লেসেস, এবং আমরা আমাদের জায়গায় ফিরে পড়লাম, দিস কিংডমস, এবং কিংডমসে। বাট নো লঙ্গার অ্যাট ইজ হিয়ার ইন দ্য ওল্ড ডিসপেনশন, অর্থাৎ ডিসপেন্সেশন, বলছে আমরা আর এরকম অনুভূতি আমরা আর করতে চাই না। উইথ অ্যান এলিয়েন পিপল ক্লাচিং দেয়ার গডস, এবং যেন মানুষদের মনে হচ্ছে তারা যেন সবাই আমাদের মানে অ্যাকচুয়ালি আমাদের কাছে যেন ফরেন বলে মনে হচ্ছে, এবং তারা যেন সব ফলস আইডলস হিসেবে তারা আমাদের কাছে এসে দাঁড়িয়েছে। আই শুড বি গ্ল্যাড অফ অ্যানাদার ডেথ, এবং বলছে আমি খুবই আনন্দিত হতাম যদি আর একটা মৃত্যু আমি সঙ্গে সঙ্গে পেয়ে যেতাম। মানে দেখো এখানে কবিতাটার মধ্যে যেটা লাস্ট স্ট্যান্জা আমরা যেটা দেখতে পাচ্ছি, টি.এস. এলিয়ট যেটা বারবার বলতে চাচ্ছেন যে এই যে রিলিজিয়াস ট্রান্সফরমেশন, এটা কতটা মানুষের কাছে পেইনফুল, কমফোর্টেবল কিন্তু একদম নয়। যে প্রথমবারে যখন ভগবানের জন্ম হয়েছিল তখন মানুষ কত আনন্দের সাথে সেটা অ্যাকচুয়ালি সেলিব্রেট করেছিল, কিন্তু বলছে এই যে রিলিজিয়াস ট্রান্সফরমেশন, অর্থাৎ টি.এস. এলিয়টের মধ্যে যে অ্যাংলিকান ফেথের একটা জন্ম দেখাচ্ছে বা অ্যাংলিকান ফেথ যে আসছে তার জীবনে, টি.এস. এলিয়টের জীবনে, এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না, একটা আনঅ্যাকসেপ্টেবল ব্যাপার ওনার জীবনে এসে দাঁড়িয়েছে, এবং উনি বুঝতে পারছেন না যে কোনটা করা ঠিক হবে। তো এই একই রকম কথা আমরা দেখতে পাচ্ছি জার্নি অফ দ্য ম্যাগির মধ্য দিয়ে, যেখানে রিলিজিয়াস অ্যাকচুয়ালি বলতে পারো ট্রান্সফরমেশন কীভাবে টি.এস. এলিয়টকে এরকম চিন্তা ভাবনার মধ্যে অ্যাকচুয়ালি স্থাপন করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কবিতা টি.এস. এলিয়টের লেখা জার্নি অফ দ্য ম্যাগি। যদি কবিতার রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো। তো এবার জার্নি অফ দ্য ম্যাগি থেকে কোন কোন ইম্পর্টেন্ট লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ, চলো সেগুলো সম্পর্কে জানা যায়। ফার্স্ট লাইনটা দেখো একদম কবিতার শুরুতেই, যেটা আমাদের একদম যেখানে টি.এস. এলিয়ট বলছেন, আ কোল্ড কামিং উই হ্যাড অফ ইট জাস্ট দ্য ওর্স টাইম অফ দ্য ইয়ার ফর আ জার্নি অ্যান্ড সাচ এ লং জার্নি। তো পরীক্ষা কোশ্চেন আসতে পারে যেখানে কোন জার্নির কথা বলা হচ্ছে এবং কেন জার্নিটা লং, ঠিক আছে, এবং এখানে